আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গেলে এইভাবে? নোমানের ধমকানি শুনে তানিশার ধ্যান ফিরে এলো। সে তখন তার কল্পনার রাজ্য থেকে ফিরে এসে বলল। সরি, আরেকবার একটু বলবেন প্লিজ, শুনতে পারিনি। নোমান তখন তার ভ্রু কুঁচকিয়ে বলল। তোমার কি প্রফেস সব বিষয়ের পরীক্ষা হয়ে গেছে? জি। পরীক্ষা কেমন দিয়েছো? তানিশা নোমানের কথা শুনে এবার একটু ঢোক গিলল, তারপর আমতা আমতা করে বলল। জি, ভালোই দিয়েছি। অথচ সে মোটেও ভালো দেয়নি পরীক্ষা। কিছুক্ষণ আগেও সে তন্নির সাথে প্রফের পরীক্ষা দিয়ে আলোচনা করছিল। নোমান তখন বলল। গুড, ভালো হলেই তো ভালো। তবে তোমার মুখ চোখ দেখে মনে হচ্ছে না ভালো পরীক্ষা দিয়েছো, কারণ প্রফের প্রতিটা সাবজেক্টে পাশ করা এত সহজ নয়। যেভাবে তুমি নাচ গান করছো মনে হয় না তুমি মেডিকেল স্টুডেন্ট। তানিশা নোমানের মুখে এমন অপমানজনক কথা শুনেও শান্ত থাকলো, কারণ সত্যিই তার প্রফের পরীক্ষা খারাপ হয়েছে। তানিশা সেজন্য সাহস করে বলল। আচ্ছা, অ্যাক্সিডেন্ট যদি পরীক্ষা খারাপ হয়েই যায়, তখন কি অন্য উপায় নাই? নোমান তখন বলল। অবশ্যই আছে, কেন থাকবে না? প্রফের কোনো বিষয়ে যদি ফেল করো তাহলে 6 মাস পরে আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, তবেই প্রফের পরবর্তী ইয়ারে উঠতে পারবে। তবে সবসময় চেষ্টা করবে এক চান্সেই যেন পাশ করতে পারো, তা না হলে ইয়ার গ্যাপ যাবে। জি। নোমান বুঝতে পারলো তানিশার পরীক্ষা ভালো হয়নি, আর সে নিজেই যখন পড়তে পড়তে হাঁপসে যাচ্ছে, সেখানে এই মেয়ে কি করবে এটা ভেবেই নোমান তানিশাকে একটা অফার দিল। নোমান তখন বলল। তোমার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো, বা কোনো নোটসের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। তানিশা নোমানের কথা শুনে বিস্ময়কর চোখ নিয়ে তার দিকে তাকালো, কারণ তার বিশ্বাসই হচ্ছে না নোমান নিজের মুখে সব কথা বলতে থাকে। তবে সে নোমানের কাছে ছোট হতে চাইল না, সেজন্য ডাইরেক্ট বলে দিল। লাগবে না নোট, আমি সব বিষয় ভালোভাবেই বুঝেছি। হঠাৎ অজানা এক নাম্বার থেকে কল এলো তানিশার ফোনে। তানিশা দেখে সাথে সাথেই কল কেটে দিল। আবারও কল এলো, তানিশা আবারও কেটে দিল। নোমান এখনো সামনেই দাঁড়িয়ে আছে। তানিশা এভাবে বারবার কল কেটে দেওয়া নোমান ভাবলো হয়তো পার্সোনাল কেউ, সেজন্য তার সামনে কল রিসিভ করছে না তানিশা। সেজন্য নোমান আর এক মুহূর্ত দেরি করলো না, তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। এদিকে অচেনা সেই নাম্বার থেকে অনবরত কল বেজেই যাচ্ছে। তানিশা এবার আর কেটে দিল না কল। সে রিসিভ করতে অপর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো। ছেলেটি জোরে ধমক দিয়ে বলল। তানিশা সেই কথা শুনে সাথে সাথে কল কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিল। সে বুঝতে পারলো এটা সেই ছেলে যে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলে ভয় দেখাচ্ছে। এবার তানিশার ভয় আরো বেড়ে গেল। এখন কি হবে? এই ছেলে দেখি তার ফোন নাম্বারও জোগাড় করেছে। তানিশা এবার আর তন্নিকে কিছু বলল না, কারণ তন্নি কিছুতেই ব্যাপারটা সিরিয়াসভাবে নিচ্ছে না। সে এবারও ব্যাপারটাকে সাধারণ ব্যাপার বলে উড়িয়ে দিবে, কিন্তু তানিশার কাছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক ব্যাপার মনে হচ্ছে না। সেজন্য তানিশা সিদ্ধান্ত নিল কাল সকাল সকাল সে হোস্টেলে চলে যাবে। হোস্টেলে একবার পৌঁছালে আর কারো সাধ্য নেই তাকে ধরার, কারণ হোস্টেলের সকল মেয়ে দল বেঁধে কলেজে যায়। সেজন্য ভয়ের কোনো কারণ নেই। সারা রাত তানিশা টেনশনে ঘুমাতে পারলো না। একবার ওপাশ হলো তো আরেকবার অন্য পাশ হতে লাগলো। বান্ধবীর সাথে আনন্দ করবে বলে সে অচেনা এক ভয়ে তার আনন্দটাই মাটি হয়ে গেল। এদিকে তন্নি গভীর ঘুমে ডুবে আছে। মনে হচ্ছে সে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, যার মধ্যে কোনো টেনশন নেই। তানিশার ঘুম আসছে না দেখে সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। হঠাৎ সে খেয়াল করলো আগে থেকে ব্যালকনিতে আলো জ্বালানো। তানিশা বুঝতে পারলো হয়তো নোমান আছে ব্যালকনিতে, কারণ তন্নি আর নোমানের রুমটা পাশাপাশি। দুই রুমের জন্য একটাই ব্যালকনি। ব্যালকনিটা অনেক বড় আর সুন্দর করে সাজানো। ব্যালকনির রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মুহূর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যায়, কারণ সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় ব্যালকনিতে। আর সবচেয়ে বড় আকর্ষণ কুঞ্জলিকার সাথে অপরাজিতার সমাহার। দেখলেই চক্ষু যেন জড়িয়ে যায়। নোমান থাকায় তানিশা আর গেল না ব্যালকনির দিকে। আস্তে করে লাগিয়ে দিল দরজাটা। এদিকে নোমান দরজা খোলার শব্দ শুনে বলল। তন্নি, তন্নি, ঘুমোসনি তুই? তানিশা পড়ে গেল মহাবিপদে। সে এক পাও এগোতেও পারছে না, আবার পিছিয়ে যেতেও পারছে না। নোমান তখন নিজে এগিয়ে আসলো আর তানিশাকে দেখা মাত্র বলল। তুমি তা কথা বলবে না? না মানে, কি মানে মানে করছো? তানিশা নোমানের ধমকানি শুনে বলল। ঘুমটা ভেঙে গেল তো, তাই ভাবলাম ব্যালকনিতে গিয়ে একটু পড়াশোনা করি। ও তাই, ভালো তো। এই বলেই নোমান তানিশাকে ব্যালকনি ছেড়ে দিয়ে তার বইপত্র নিয়ে নিজে চলে গেল রুমে। তানিশা তো এবার মহাবিপদের মধ্যে পড়ে গেল। সে তখন বাধ্য হয়ে তার ব্যাগ থেকে বই আনতে গেল আর বিড়বিড় করে নোমানকে বকতে লাগলো। এই ছেলের কাছে সারাক্ষণ শুধু পড়ালেখা কথা, পড়ালেখার বাহিরে এ অন্য কথা বলতেই জানে না। তানিশার পড়াতে একটুও মন নাই, তবুও একরকম বাধ্য হয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলো সে।
হঠাৎ তানিশা খেয়াল করলো নোমানের একটা বই ব্যালকনিতেই রেখে গেছে, যাতে স্পষ্ট করে লেখা আছে মাইক্রোবায়োলজি। তানিশা বইটা হাতে নিয়ে এক এক করে তার পাতা উল্টাতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো নোমানের বইয়ের মধ্যে তার ছবি। তানিশার মাথা যেন 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। এটা কি করে সম্ভব? নোমান কি জন্য তার সিবি ভাবে নিজের কাছে রেখেছে? নোমান যাতে বুঝতে না পারে, সেজন্য সে জায়গার ছবিটা জায়গা মতোই রেখে তানিশা তাড়াতাড়ি করে রুমে চলে গেল। এমনিতেই অচেনা ছেলেটার হুমকি শুনে তার ভয় কিছুতেই দূর হচ্ছে না, তার মধ্যে আবার নোমানের বইয়ের মধ্যে তার ছবি। কেন রেখেছে এই নিয়ে চিন্তা করতে করতে তানিশার মাথা একদম বন বন করে ঘুরতে লাগলো। সারা রাত জাগিয়ে থেকে ভোরবেলার দিকে তার চোখ দুটি লেগে আসলো। পরের দিন সকালবেলা এক এক করে সবাই নাস্তার টেবিলে আসলো, নোমান আর তানিশাকে দেখা গেল না। নোমান সারা রাত জেগে পড়াশোনা করেছে, সেজন্যই তার উঠতে লেট হচ্ছে। তাছাড়া যে শুক্রবার দেখে একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে সে। অন্যদিকে তানিশাও সারা রাত কিছুতেই দু চোখের পাতা এক করতে পারেনি বিদায় এখন সেও গভীর ঘুমে মগ্ন আছে। তায়েব চৌধুরী তন্নিকে নাস্তার টেবিলে একা দেখে বলল, তন্নি, তানিশা কই? মামা, ও ঘুমাচ্ছে, পরে নাস্তা করবে। মামা সেই কথা শুনে বলল, বুঝতে পেরেছি, নিশ্চয়ই সারা রাত জেগে পড়াশোনা করেছে, সেজন্যই উঠতে এত লেট হচ্ছে। এগুলি হলো আসল স্টুডেন্ট, কারণ রাতের বেলা কেউ ডিস্টার্ব করার থাকে না, নিরিবিলিতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায়। তায়েব চৌধুরীর কথা শুনে তন্নির মা তাহমিনা চৌধুরী বললেন, ভাই, আপনি তানিশাকে একটু বেশি পছন্দ করেন, সেজন্য বোধহয় আপনারা সব সময় তানিশাকে নিয়ে পজিটিভ চিন্তা মাথায় আসে। কাল সারা রাত তানিশা একবারও পড়তে বসেনি। আমি 2বার গিয়েছিলাম ওদের রুমে, 2বারই তানিশাকে শুয়ে থাকতে দেখেছি। বরং তন্নি পড়াশোনা করেছে রাত জেগে। তায়েব চৌধুরী তাহমিনা চৌধুরীর কথা শুনে আর কিছু বললেন না, কারণ তাহমিনা যে তানিশাকে সহ্য করতে পারে না তা তায়েব চৌধুরী ভালো করেই জানে। তানিশার একটু প্রশংসা করলে তাহমিনা তেলে বেগুনে জ্বলে ওঠে। তাহমিনা সবসময় নিজের মেয়েকে সাপোর্ট করে। এবার আমান কথা বলে উঠল। সে তখন বলল, কে পড়াশোনা করে আর কে করে না এটা বড় কথা না। যে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই একজন প্রকৃত মেধাবী স্টুডেন্ট। শুধু সারাক্ষণ বই খাতা নিয়ে বসে থাকলেই ভালো স্টুডেন্ট হওয়া যায় না। আমানের কথাগুলো তন্নির কানে যেন বিষের মতো লাগছিল, কারণ আমান যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তন্নির প্রচণ্ড রাগ হতে লাগলো। সে তখন নাস্তা খাওয়া বাদ দিয়ে তার রুমে চলে গেল। আমান তখন চিল্লায়ে বলে উঠল, তন্নি, তুই আবার নাস্তা না করে কই যাচ্ছিস? তন্নি কোনো উত্তর দিল না, সোজা নিজের রুমে চলে গেল। এদিকে তানিশা এখনো ঘুম থেকে ওঠেনি। হঠাৎ তন্নি রুমে গিয়ে তানিশাকে জোর করে ঘুম থেকে ওঠালো আর বলল, তানিশা, নাস্তা করবি কখন? সবাই তোর জন্য অপেক্ষা করছে। তানিশা তন্নির টানাটানি দেখে আর শুয়ে থাকতে পারলো না। এক লাফে বিছানা থেকে উঠে বসলো আর চোখ ডলতে ডলতে ঘড়ির দিকে তাকালো। ঘড়ির দিকে তাকিয়ে তানিশা আরেক সেকেন্ড দেরি করলো না, তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল আর বের হয়ে রেডি হতে লাগলো। তন্নি তা দেখে বলল, তানিশা, রেডি হচ্ছিস যে? এখনই যাবি নাকি? হ্যাঁ রে দোস্ত, এক্ষুনি যাব হোস্টেলে। পরের বার এসে তোর সাথে ঘুরতে যাব। আজ আমার একটু তাড়া আছে। কিসের তারা? হোস্টেলে পৌঁছে তোকে জানাবো। এখন আমাকে এক্ষুনি বের হতে হবে। তন্নি তানিশার কথা শুনে ভীষণ মন খারাপ করলো, কারণ আজ তন্নি তানিশার সাথে বাইরে ঘুরতে যাবে। সেজন্য কিছু প্ল্যান করে রেখেছিল আর সেখানে গিয়ে নিরিবিলি সে তানিশাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। কিন্তু তানিশা তাড়াতাড়ি করে তন্নির থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তানিশা যখন সিঁড়ি দিয়ে নিচে নামলো ঠিক তখনই নোমানের সাথে দেখা তার। তানিশা আর নোমানের দিকে তাকানোর সাহস পেল না। তার শুধু এখন নোমানের বইয়ের মধ্যে রাখা তার ছবির কথাই মনে হতে লাগলো। তানিশা সেজন্য পাশ কাটিয়ে চলে গেল। নোমানও নিজের থেকে কিছু জিজ্ঞেস করলো না। কিন্তু তানিশা যখন ডাইনিং রুমে এসে পৌঁছালো, এসে দেখে সবাই নাস্তা করছে। তানিশাকে ব্যাগ ঘাড়ে দেখে তায়েব চৌধুরী বললেন, মা তানিশা, নাস্তা না করে কোথায় যাচ্ছ? তানিশা তখন বলল, আঙ্কেল, আমার একটু তাড়া আছে, এক্ষুনি যেতে হবে হোস্টেলে। আমান তখন বলল, তাই বলে না খেয়ে চলে যাবি? না ভাইয়া, সময় নেই আমার। এই বলেই তানিশা বাসা থেকে বের হয়ে গেল। বাসার কেউ কিছু বুঝতে পারলো না হঠাৎ তানিশার কি হলো। সে এমন তাড়াহুড়ো করে কেন বের হলো, তন্নি নিজেও কিছু বুঝতে পারলো না। তানিশা শুধু ঘড়ির দিকে তাকাচ্ছে আর হাঁটছে, আর কিছুদূর গেলেই বাস স্ট্যান্ড পেয়ে যাবে সে। সেজন্য তার হাঁটার গতি আরও বাড়িয়ে দিল। হঠাৎ অচেনা এক নাম্বার থেকে আবারও ফোন এলো। তানিশা ভয়ের মধ্যে পড়ে গেল, যদি আবার সেই ছেলেই হয়। সেজন্য সে রিসিভ না করে এবার দৌড়াতে লাগলো।
তানিশা দৌড়াতেই একটা রিক্সা এলো তার সামনে, সেজন্য সে হাঁপাতে হাঁপাতে বলল, মামা দাঁড়ান একটু, আমাকে একটু বাস স্ট্যান্ড পর্যন্ত রেখে আসেন। এই বলেই তানিশা এক লাফে রিক্সায় উঠল। কিন্তু তানিশা রিক্সা উঠতেই কিছু ছেলে চলে এলো রিক্সার সামনে, আর রিক্সাওয়ালা মামাকে বলল। ছেলেগুলোর কথা শুনে তানিশা এত ভয় পেয়ে গেল যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। সেবার চিল্লাবে, সেই শক্তিটুকু তার মধ্যে নেই। তানিশার চোখ মেলতে তাকাতেই সে দেখতে পেল সে হসপিটালের বেডে শুয়ে আছে। তানিশা বুঝতে পারলো না কিছু, তাকে আবার কে নিয়ে এলো হাসপাতালে। সে তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল রাস্তায়, তারপর কি হয়েছিল তার সাথে সে কিছুই মনে করতে পারলো না। তানিশা তার কপালের ব্যান্ডেজটা বোলাতে বোলাতে উঠতে ধরলো, কিন্তু তন্নি এগিয়ে এসে বলল। উঠছিস কেন? শুয়েই থাক। তা এখন কেমন লাগছে তোর? তানিশা তখন শান্ত কণ্ঠে বলল। ভালো লাগছে, কিন্তু আমাকে হাসপাতালে নিয়ে এলো কেন? আর তোর নোমান ভাইয়ার কি অবস্থা? উনি কি ঠিক আছেন? তন্নি তখন বলল। আমান ভাইয়া নিয়ে এসেছে তোকে, আর নোমান ভাইয়া গুরুতরভাবে আহত হয়েছে। সেও এই হসপিটালেই আছে, এখন মোটামুটি সুস্থই আছেন। তন্নি আবারও বলল। হয়েছিলটা কি তানিশা? তানিশা তখন বলল। বাস স্ট্যান্ডে যাব বলে রিকশায় উঠেছিলাম, হঠাৎ কিছু ছেলে এসে আমাকে অ্যাটাক করে। তারা আমাকে তুলে নিয়ে যেতে এসেছিল, আমাকে নাকি জোর করেই বিয়ে করবে। হঠাৎ সেই পথে তোর নোমান ভাইয়া যাচ্ছিলেন। তোর নোমান ভাইয়াকে দেখা মাত্র আমার ভয় কিছুটা দূর হলো। আমি তখন চিৎকার করে তাকে ডাকতে লাগলাম। তোর নোমান ভাইয়া আমার চিৎকার শুনে সাথে সাথে এগিয়ে আসে এবং আমাকে ছেলেগুলোর হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু একটা ছেলে পেছন থেকে তোর নোমান ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান। আমি ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখে জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু কেউই এগিয়ে আসে না। তারপর একটা ছেলে আমার মুখ চেপে ধরে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু বলতে পারি না। নোমান ভীষণভাবে আহত হওয়ার কথা শুনে তানিশার খুব খারাপ লাগলো। তাকে বাঁচাতে গিয়ে আজ তার এই অবস্থা হলো। হঠাৎ আমান এলো তানিশার বেডে আর জিজ্ঞেস করলো। তানিশা, কেমন আছো এখন? জি ভালো ভাইয়া। আমান তখন বলল। আর কখনো একা একা যাবে না কোথাও। আমি না থাকলে কি হতো তোমার, একবার ভেবে দেখেছো? জি ভাইয়া। আমান এবার তার দুর্দান্ত সাহসের গল্প তানিশাকে শোনাতে লাগলো। আমান বলল। ভাগ্যিস আমিও বাইর হয়েছিলাম, তা না হলে ছেলেগুলো তো তোমাকে উঠিয়ে নিয়েই যেত। তারপর কি হতো তা উপরওয়ালাই ভালো জানে। তন্নি সেই কথা শুনে বলল। ভাইয়া, আপনি ছেলেগুলোকে কিভাবে তাড়ালেন? যেখানে নোমান ভাইয়া গুরুতর আহত হয়েছে সেখানে তো আপনার কিছুই হলো না। আমান তখন হাসতে হাসতে বলল। তুই খুবই বোকা তন্নি, আমি হলাম ভবিষ্যতের একজন পুলিশ অফিসার। এরকম ছোটখাটো সন্ত্রাসীদের তাড়ানোর ক্ষমতা আমার আছে। আমি যে ফাইট জানি, নোমানকে সেই ফাইট জানে নাকি? যার সন্ত্রাসীদের তাড়ানোর ক্ষমতা নেই সে গিয়েছে তানিশাকে উদ্ধার করতে। আমাকে ফোন করে ডাকলেই তো নোমানের আজকে ক্ষতি হতো না। তানিশা আমানের মুখে পুলিশ অফিসার হওয়ার কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল, কারণ তাকে হুমকি দেওয়া ছেলেটাও তো পুলিশ অফিসার পরিচয় দিয়েছে। তানিশা তখন বলল। ভাইয়া আপনি পুলিশ অফিসার হবেন? হব মানে? ধরে নাও হয়ে গেছি। এবার পরীক্ষায় অনেক ভালো হয়েছে, শুধু রেজাল্টের অপেক্ষায় আছি। রেজাল্ট বের হলেই এই আমান হয়ে যাবে পুলিশ অফিসার আমান চৌধুরী। তন্নি তখন মুখ ভেঙচিয়ে বলল। ভাইয়া, আপনার এসব বড় বড় গল্প করা এবার বাদ দিবেন। যেদিন হবেন সেই দিন বলিয়েন। এই যাবতে তো অনেক পরীক্ষা দিলেন। আমান সেই কথা শুনে বলল। আগে নিজের চরকায় তেল দে। আমি এবার পুলিশ অফিসার না হলেও সমস্যা নাই, নেক্সট আবার ট্রাই করব। কিন্তু তোর তো এবারই লাস্ট সুযোগ। মেডিকেলের চান্স না পেলে কিন্তু খবর আছে, বাসার সবাই উঠে পড়ে লাগবে। আমান আর তন্নি এইভাবে একের পর এক ঝগড়া করতেই আছে, কিন্তু আমানের পুলিশ হওয়ার কথা শুনে তানিশার মাথাটা যেন এলোমেলো হয়ে গেল। সে কিছুতেই হিসাবটা মেলাতে পারছে না। আর সত্যি যদি হুমকি দেওয়া ছেলেটাই আমান হয়, তাহলে কি কেন এভাবে তাকে জোর করে বিয়ে করতে চাইবে? না, কি ভাবছি আমি? আমার ধারণা হয়তো ভুল, এমনও তো হতে পারে সব কিছু কাকতালীয়ভাবে মিলে গেছে। হঠাৎ তানিশার বাবা মিস্টার ওহিদুল সাহেব দৌড়ে চলে এলেন তানিশার বেডে। তারপর তানিশার চোখ মুখে হাত বুলিয়ে দিলেন। ভালো আছিস তুই? কি হয়েছিল তোর? তানিশা তার বাবাকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে বলল। ভালো আছি বাবা, কিছুই হয়নি, একটু আঘাত পেয়েছি শুধু। ওহিদুল সাহেব তখন তন্নিকে বলল। মা, এসব কি করে হলো?
তন্নি তখন বিস্তারিতভাবে তহিদুল সাহেবকে সবকিছু খুলে বলল। তহিদুল সাহেব সব কাহিনী শোনার সাথে সাথে বলল, লাগবে না ডাক্তার হওয়া। এই শহরে তোকে আমি একলা একলা কিছুতেই রাখবো না। যদি সন্ত্রাসীরা খারাপ কিছু করতো তাহলে কি হয়ে যেত? আমরা কোথায় পেতাম তোকে? তানিশা সেই কথা শুনে বলল, তাই বলে কি ঘরের মধ্যে বসে থাকবো বাবা? হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকবি। গ্রামের কেউ যদি শোনে তোকে সন্ত্রাসীরা ধরেছিল তাহলে তো একদম নাক কাটা যাবে আমার। আমান সেই কথা শুনে বলল, আঙ্কেল কি বলেছেন এসব? তানিশা অনেক মেধাবী স্টুডেন্ট আর একজন ভবিষ্যৎ ডাক্তারও। এভাবে ওর ক্যারিয়ারটা নষ্ট করবেন না। আমরা সবাই আছি তো, আমাদেরকে বিশ্বাস করেন না? তহিদুল সাহেব তখন বলল, তোমরা আর কতদিন পাহারা দেবে তাকে? ঢাকা শহরে চেনা পরিচিত কেউ নেই ঢাকা শহরে চেনা পরিচিত কেউ নেই তানিশার। আমার এতদিন তেমন ভয় লাগেনি, কিন্তু এই ঘটনার পর কিছুতেই মন আমার সায় দিচ্ছে না। আমান তখন বলল, তাহলে আঙ্কেল আপনারা ঢাকাতে থাকছেন না কেন? আন্টি আর আপনি থেকে যান এখানে। তহিদুল সাহেব সেই কথা শুনে বলল, তা কী করে হয় বাবা? একলা মানুষ আমি। শহরে থাকলে গ্রামের জমিজমাগুলো কে দেখবে আমার? তাছাড়া তানিশার বড় বোনের এখন একের পর এক বিয়ের সম্বন্ধ আসতেছে। এই মুহূর্তে শহরে থাকা সম্ভব না আমাদের। হঠাৎ তায়েব চৌধুরী প্রবেশ করলেন তানিশার রুমে আর বললেন, কেন সম্ভব নয়? ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব। আপনি যদি কিছু না মনে করেন তাহলে তানিশা আমার বাসা থেকে কলেজে যেতে পারবে। আমার ছোট ছেলেও তো তানিশার কলেজে পড়ে, ওরা একসাথে যাবে প্রতিদিন। আর তা না হলে আমার সাথে যাবে। আমিও তো রোজ রোজ 8টায় অফিসে যাই। তহিদুল সাহেব তায়েব চৌধুরীর কথা শুনে বলল, আপনাকে দেখলেই বোঝা যায় অনেক বড় মন আপনার। আপনাদের ফ্যামিলির প্রতিটা সদস্যই অনেক ভালো। আমার তানিশাকে যে আপনারা এত বেশি ভালোবাসেন, এই ঘটনাটা না ঘটলে সত্যি আমি বুঝতে পারতাম না। কিন্তু ক্ষমা করবেন আমাকে। তানিশাকে আমি কিছুতেই আপনাদের বাসায় রাখতে পারবো না। নানান লোকে নানান কথা বলবে। তাছাড়া আমারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তায়েব চৌধুরী তখন তহিদুল সাহেবের হাত ধরে বলল, তানিশাকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখে আসছি। তন্নি আর তানিশাকে কখনোই আমি আলাদা চোখে দেখিনি। আপনি নিশ্চিন্তে আমাদের বাসায় ওকে রাখতে পারেন। আমাদের বাসায় থাকলেও বরং ভালোই থাকবে। হোস্টেলের সকল মেয়ে কিন্তু ভালো না। এমনও হতে পারে এসব ষড়যন্ত্র ওর চেনা জানায় কেউ করছে। সেজন্য আমি চাচ্ছি তানিশা আমাদের বাসা থেকে ওর পড়াশোনাটা কমপ্লিট করুক। তায়েব চৌধুরীর কথা শুনে তাহমিনা চৌধুরীর মাথা যেন আকাশ ভেঙে পড়ল। তার ভাই এসব কি বলে? বাসায় দুইটা জোয়ান পোলা, তার মধ্যে এই মেয়েটাকে রাখা কি ঠিক হবে? আপনাদের তো একটা মান সম্মান আছে। তাছাড়া তানিশা বাসায় থাকলে তন্নি মোটো পড়তে বসতে চায় না, সারাক্ষণ শুধু গুজুর গুজুর করবে ওর সাথে। মেয়েটা আমার ভীষণ সহজ সরল। তানিশা ঠিকই তার লক্ষ্য পূরণ করবে, মাঝখান থেকে তার মেয়েটা ছিটকে পড়বে। সেজন্য তাহমিনা চৌধুরী বলল, তোমরা সবাই যেভাবে ভয় পাচ্ছ, মনে হচ্ছে তানিশা একাই থাকে ঢাকা শহরে। আরে ওর মতো অহরহ মেয়ে থাকে এই শহরে। পরিবর্তিতে একটু সাবধানে চলাফেরা করলেই আর এই বিপদ হবে না। আর তানিশা, তুমি হুদাই এদিক ওদিক ঘুরে বেড়াবে না। আমাদের বাসা তো আসার দরকার নেই। হোস্টেল থেকে সকল মেয়ে একসাথে বের হবে, আবার কলেজ শেষ করে আবার একসাথে ফিরবে। তাহলে তো কোনো বিপদ হবে না। তায়েব চৌধুরী তাহমিনা চৌধুরীর কথা শুনে ভীষণ রেগে গেলেন। তিনি তখন তাহমিনাকে বললেন, তুই মাঝখান থেকে নাক গলাস কেন? তানিশা আমাদের বাসায় থাকলে তোর প্রবলেমটা কোথায়? তন্নি যেটুকু ভালো স্টুডেন্ট আছে তা তানিশার সাথে চলাফেরা করে হয়েছে। তানিশার সাথে চলাফেরা করে দেখি পড়াশোনা সে আজ এত সিরিয়াস হয়েছে। জানিস তো, সহজ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে নরকবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তাহমিনা চৌধুরী তায়েব চৌধুরীর কথা শুনে একদম কেঁদেই ফেলল। তার ভাই তানিশাকে এত বেশি পছন্দ করে, তানিশার জন্য সবার সামনে তাকে এতগুলো গালমন্দ করলো। অন্যদিকে তন্নি মনে মনে তো সেই খুশি, তানিশা তাদের সাথে থাকলে সে সবচেয়ে বেশি খুশি হতো। কিন্তু তার মা যেভাবে বাধা দিচ্ছে তাতে যে কি হয়। তন্নি চুপচাপ থাকলো, কারণ এখানে সে যদি একটা কথা বলে তার মা একদম গলা টিপে মেরে ফেলবে তাকে। তহিদুল সাহেব সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি কি করবেন। এখন কিছু বুঝতে পারছেন না, আবার তানিশাকে একা একা রাখার সাহসও পাচ্ছেন না তিনি। যদি অ্যাক্সিডেন্ট কিছু হয় তখন তিনি মেয়ে পাবেন কোথায়? অন্যদিকে তায়েব চৌধুরী আর তার পরিবারকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, কারণ তিনি অনেকবার গিয়েছেন তায়েব চৌধুরীর বাসায়।
তানিশা যখন তন্নির সাথে একসাথে কোচিং করেছে তখন প্রথম কয়েকদিন তিনি তায়েব চৌধুরীর বাসাতেই ছিলেন। তাছাড়া ঢাকাতে তানিশাকে দেখতে এলেও তিনি মাঝে মধ্যে ওদের বাসায় গিয়ে থাকতেন, সেজন্য তায়েব চৌধুরীর সাথে তার সম্পর্কটা মোটামুটি ভালোই। তায়েব চৌধুরী তহিদুল সাহেবকে চুপচাপ থাকা দেখে বললেন, এ তো কিসের চিন্তা করছেন আপনি? যা সিদ্ধান্ত নেওয়ার পরে নিয়েন। যে কদিন তানিশা সুস্থ হয়নি, অন্তত সে কদিন তো আমাদের বাসায় থাকতে পারে। আর আপনিও এ কয়েকদিন থাকবেন তানিশার সাথে। তানিশা সুস্থ হলে তবেই গ্রামে ফিরে যাবেন। তহিদুল সাহেব হ্যাঁ বা না কিছুই বললেন না, কারণ উনি ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেলেন। না করলে তায়েব চৌধুরী ভীষণ মন খারাপ করবেন, আর হ্যাঁ করলে তার মান সম্মান নিয়ে লোকে কথা বলবে। নোমান আর তানিশা দুজনই মোটামুটি সুস্থ হয়েছে, সেজন্য দুজনকে বাসায় নিয়ে গেল তায়েব চৌধুরী। নোমান সে আগের মতোই চুপচাপ আর নিষ্মুক্ত হয়ে থাকলো। এত কিছু হয়ে যাওয়ার পরও সে এই বিষয়ে তানিশার সাথে একটি কথাও বলল না। কিন্তু তানিশা নোমানের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। নোমান নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কি করে তাকে বাঁচাতে এলো, সে তো ইচ্ছে করলে মানুষজন জড়ো করে তবেই তাকে বাঁচাতে আসতে পারতো, কিন্তু নোমান সেরকম কিছু না করে তার বিপদ আছে জেনেও তানিশাকে বাঁচাতে এসেছিল। ছেলেগুলোর সাথে কিভাবে মোকাবেলা করেছিল, নোমান যখন প্রতিটা ছেলেকে খুশি দিচ্ছিল, তানিশার মনে হয়েছে সে ছেলেগুলো মনে হয় সেই জায়গায় হাড় একদম ভেঙে গেছে। তানিশার শুধু বারবার সে দৃশ্য চোখের সামনে ভাসছে।